ঋণের ক্ষেত্রে যদি দেখি যে ডেটের স্টকটা, সেটা আর কি ঋণের জিডিপির অনুপাতে ঋণটা কতখানি, সেটার বর্তমান অর্থবছরে এটার লক্ষ্যমাত্রা 38.2%, আগামী অর্থবছরে একটু বেড়ে 38.6% হবে। তো ঋণের ক্ষেত্রে আসলে যেটা বলা হচ্ছে যে আমরা ক্রমান্বয়ে যে ঋণ নিতে হচ্ছে, অর্থনীতির কর্মকাণ্ড পরিচালনার জন্য ঋণের উপর নির্ভরতা বাড়ছে, এবং 38% যদিও আইএমএফের যে থ্রেশহোল্ড লেভেল 55% সেটার নিচে রয়েছে, কিন্তু ডেট সাস্টেনেবিলিটির যদি চিন্তা করা হয় তখন কিন্তু সেটা আইএমএফের বিবেচনায় তারা বাংলাদেশকে ডেট সাস্টেনেবিলিটি লোর একটা ছিল, অর্থাৎ নিম্ন পর্যায় থেকে একটা মডারেট রিস্কের, নিম্ন রিস্কের অবস্থা থেকে মডারেট রিস্কে যাচ্ছে, অর্থাৎ কিনা যে ঋণের যে সুদ ইত্যাদি দিতে যাওয়া, ঋণের পরিমাণ জিডিপির তুলনায় বাড়ছে, সেটা আস্তে আস্তে এটার সাস্টেনেবিলিটি রিস্কটাও বাড়ছে। সেই ব্যাপারেও কিন্তু সরকারকে সামনের দিনে ঋণের ব্যবহারটা সুচারুভাবে করতে হবে, সেটাই হচ্ছে মূল বিষয়। এখন যদি বাজেটের আর্থিক কাঠামোর দিকে আসি, ব্যয় এবং আয়, সেখানে আমরা দেখি যে আয়ের দিকে যে আয়টা বাড়ার লক্ষ্যমাত্রা হচ্ছে 18.9%, কিন্তু ব্যয়ের ক্ষেত্রে আমরা দেখছি যে 19%, অর্থাৎ ব্যয়টা একটু বেশি এবং আয়টা একটুখানি তার চাইতে কম, খুব একটা কম না। আর আমরা যদি দেখি যে সামগ্রিকভাবে জিডিপির তুলনায় সেটা কতখানি, ব্যয়টা 13.7%, বর্তমানে 13% এই অর্থ বছরে। আর রেভিনিউটা কত হারে বাড়বে 2027-এ 10%, আর এই 26 অর্থ বছরে 9.7%। এগুলো সরকারিভাবে তারা হিসাব করেছেন। আর আরেকটি বিষয় হচ্ছে যে ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার, উন্নয়ন ব্যয়, আমরা যেটা বলছি যে উন্নয়ন ব্যয়টা কমছে অপারেটিং ব্যয়ের চাইতে, কিন্তু এখানে আগামী অর্থ বছরে উন্নয়ন ব্যয়টা বাড়ানোর একটা বেশি প্রচেষ্টা করা হয়েছে এবং এটাকে প্রাক্কলন করা হয়েছে, যেটা অনেকখানি বাড়বে, 47.1% হবে, এবং অপারেটিং ব্যয় বাড়বে 6.7%, যেটা কিনা একটা ভালো। আমরা জানি যে অর্থনীতিতে উন্নয়ন ব্যয় বাড়লে সেখান থেকে আসলে কর্মসংস্থানের এবং আয়ের সুযোগ হয়। অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, বার্ষিক উন্নয়ন কর্মসূচি, সেখানেও দেখা যাচ্ছে যে এইটা সরকারি ব্যয়ের 32%, বর্তমান অর্থ বছরে 25.4%, সেটার চাইতে বাড়বে। আর বৈদেশিক ঋণ এবং সহায়তা অনুদান, এটার থেকে বাজেট ডেফিসিটটা পূরণ করা হবে। এই চলতি অর্থ বছরে 31.5%, কিন্তু আগামী অর্থ বছরে এটা আরও অনেক বেশি মাত্রায় বাড়ার জন্য প্রাক্কলন করা হয়েছে। এই বৈদেশিক ঋণ এবং অনুদান থেকে বাজেট ডেফিসিট, বাজেট ঘাটতি পূরণ হবে, এটা 47.7%। তো আসলে আমরা এখনো পর্যন্ত এই যে বাজেটের যে ইমপ্লিমেন্টেশন প্রোগ্রেস, এই 2026-এ প্রথম অর্থ বছরের প্রথম 10 মাস, কোনো খাতে সেক্টরে আমরা দেখছি 9 মাস, এইগুলোর বিবেচনায় নিলে আসলে এই যে লক্ষ্যমাত্রাগুলি, সেই লক্ষ্যমাত্রাগুলির মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে অনেক একটা বড় আকাঙ্ক্ষার প্রতিফলন হয়েছে। তো সেই প্রতিফলন, সেটা আকাঙ্ক্ষাটা ভালো, কিন্তু আসলে বাস্তবতার সাথে সেটা মেলানো দরকার। আর হচ্ছে সেটাও সমস্যা না, সমস্যাটা হচ্ছে যে বড় আকাঙ্ক্ষাটা বাস্তবায়ন করাটাই হবে চ্যালেঞ্জ। সেটা বাস্তবায়ন কীভাবে হবে এবং বাস্তবায়ন করতে পারলেই হচ্ছে বড় বাজেট দেওয়াটার সার্থকতা। আর রেভিনিউ মোবিলাইজেশন, রাজস্ব আহরণের ক্ষেত্রে আমরা বরাবরের মতো যেটা দেখছি যে বড় একটা লক্ষ্যমাত্রা দেওয়া হয়, বড় লক্ষ্যমাত্রার পাশাপাশি সেখানে আসলে আহরণটা অনেকখানি হয় না, এবং দেখা যাচ্ছে যে 2027 অর্থ বছরে আপনারা জানেন ইতিমধ্যে 6,95,000 কোটি টাকা সেটা প্রাক্কলন করা হয়েছে। 2026-এর যে রিভাইজ বাজেটে সেটা 2026-এর বাজেটে সেটা 5,88,000। তো এখন এখানে প্রবৃদ্ধিটা ধরা হয়েছে 2027-এ 18.2%। আমরা যেটা হিসাব করেছি যে 2026-এর যে আহরণ হওয়ার কথা, আমরা গত অনেক বছরের ট্রেন্ডগুলো দেখে যে অ্যানালিসিসটা আমরা করে থাকি, সেই দিক থেকে দেখা যাচ্ছে যে 4,50,000 কোটি টাকা 2026-এ আহরণ হবে। সেটা যদি হয় তাহলে এই যে 2027-এর জন্য লক্ষ্যমাত্রাটা দেওয়া হলো, সেটা পূরণ করতে হলে বাড়তে হবে
54.4% প্রবৃদ্ধিটা হতে হবে, যেটা বর্তমানে যে সক্ষমতা আছে এনবিআরের, প্রশাসনিক দক্ষতা, অটোমেশনের দক্ষতা, এগুলি যে আছে সেইটার প্রেক্ষিতে এবং সংস্কার যদি আরও বেগবানভাবে শুরু না করা হয়, তাহলে সেই প্রেক্ষিতে এটা আহরণ করা 54% প্রবৃদ্ধি করা কষ্টকর হবে।